অদিত, তুই এইভাবে আমাকে জোর করতে পারিস না। আমি তোকে ভালোবাসি না, আমি আমার স্বামীকে ভালোবাসি। উদিত মাইশাকে ছেড়ে ওর গালগুলো চেপে ধরল হাত দিয়ে, বলল, এই মুখে অন্য কাউকে ভালোবাসার কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। মাইশা শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যতটা সম্ভব উদিতের ছোঁয়া থেকে দূরে পালাতে চাইছে। এই নোংরা ছোঁয়া তাকে কতটা অপবিত্র করে দিচ্ছে সেটা কি উদিত বুঝতে পারছে? উদিত মাইশার গাল থেকে হাত সরিয়ে একটা আঙ্গুল দিয়ে ওর গালে স্লাইড করতে করতে বলল, তোর ওই শ্যামময় রূপে যেই দিন তোকে বৃষ্টিতে প্রথম ভিজতে দেখেছিলাম, সেই দিনই ভেবে নিয়েছিলাম তোকে আমি নিজের করব। বিশ্বাস কর, কোনো কষ্ট পেতে দেব না তোকে। তুই শুধু আমার হয়ে যা, রাজি হয়ে যা না আমাকে বিয়ে করতে, প্লিজ। মাইশা রেগে বলল, তুই কি অবুঝ নাকি পাগল কোনটা উদিত? কেন বুঝতে পারছিস না আমি বিবাহিত? উদিত চিৎকার করে বলল, না, তুই বিবাহিত নস, তবে হবি, আজকেই হবি। আমি হব তোর জামাই। কিছুক্ষণ অপেক্ষা কর, আমি আসছি। বলে উদিত দরজা লাগিয়ে বেরিয়ে গেল। মাইশা নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু লোহার শিকড়ের বেরি কি এত সহজে ভাঙা যায়? মাইশা হাঁপিয়ে গেল। মনে মনে নিজের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইল। সে খুব করে চাইল যেন কোনো একটা মিরাক্কেল হয়। এক রকমের জোড়াজোড়ি করতে করতে ক্লান্ত হয়ে চোখ লেগে এসেছিল মাইশার। হঠাৎ মনে হলো তার গালে কেউ আলতো করে হাতের ছোঁয়া দিয়ে আদর করে দিচ্ছে। হালকা করে মাথা নাড়িয়ে মাইশা নিজের চোখ খুলল। খুলতেই উদিতকে নিজের এত কাছে দেখে কিছুটা চমকে সরে গেল। উদিতের চোখগুলো ছলছল করে উঠল। মাইশার কেন জানি ঘৃণার বদলে বা রাগের বদলে উদিতের প্রতি মায়া লাগলো। ছেলেটা তো খারাপ না। মাইশা উদিতকে ভীষণ ভরসা করে। ভাবনা আর সে যদি একসাথে কোনো বিপদে পড়ে তাহলে মাইশা সবার আগে উদিতের কাছেই যায়, ওকেই মনে পড়ে সবার আগে। তবে ছেলেটা সত্যিই ভালো, কিন্তু মাইশা ওর কথা শুনে যতটা বুঝলো ছেলেটা অসুস্থ, মানসিকভাবেও ঠিক না। হয়তো একা থাকতে থাকতে ও এমন হিংস্র হয়ে গেছে। কিন্তু উদিত যা করছে স্বাভাবিক অবস্থায় করছে না। ওর কোনো ওষুধ আছে হয়তো যেটা ওর এই স্বভাবটা কন্ট্রোল করে। কিন্তু উদিতকে কিভাবে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করলে যদি আরও রেগে যায়। তোর খুব লেগেছে না তখন যে ধরেছিলাম? মাইশা নিজের চোখ মুখ খিচে ধরে একটু সরে যাওয়ার চেষ্টা করে কোনো মতে বলল, উদিত সরে যা, আমার অস্বস্তি হচ্ছে। উদিত মাইশার বলার সাথে সাথে ছিটকে সরে গেল। মাইশার পায়ের কাছে এসে বসে বলল, আই অ্যাম সরি সাইমু, বিশ্বাস কর, আমি যা করছি নিজের ইচ্ছায় করছি না। আমার রাগ উঠে যায় কেন জানি। আমি আগে এমন করেছি বল? করিনি তো। আসলে আমার ওষুধটা আমি গতকাল রাতে খেতে ভুলে গেছি। ভাবনা যখন বলল তোর বিয়ের কথা, আমি সেই চিন্তায় কালকে আর কিছুই ভাবতে পারিনি। তাই আজকে আর রাগটা কন্ট্রোল করতে পারিনি। কিন্তু জানিস, আমাদের এই সিদ্ধান্তে সবাই আমাদের পাশে আছে। সবাই চায় আমাদের বিয়েটা হোক। মাইশা অবাক হলো। সবাই চায় মানে কি বলছিস? উদিত হালকা হেসে দরজার কাছে গিয়ে কাউকে একটা আসতে বলল। মাইশা দরজার দিকে তাকিয়ে তাইজিন, ওয়াহিদ, লিপিকা আর আনাইসাকে ঢুকতে দেখে অবাক হয়ে গেল। শুধু ওরা না, ভাবনাও আছে ওদের সাথে। মাইশা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোরা এইখানে কিন্তু কেন? সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। ভাবনা আমতা আমতা করে বলল, আমরা তোর আর উদিতের বিয়ের সাক্ষী দিব, তাই এসেছি। মাইশা দাঁত কিরমির করে চিল্লিয়ে বলল, সেইটা আবার তুই গর্ব করে বলছিস? লজ্জা লাগে না তোর? তোরা সবাই সব শোনার পর কেন উদিতকে না বুঝিয়ে আমাকে সাহায্য না করে উদিতের পাগলামতি সায় দিচ্ছিস? লিপিকা বলল, দেখ মাইশো, উদিত তোকে অনেক ভালোবাসে, আমরা নিজেরা দেখেছি। ওর ভালোবাসায় কোনো খাত নেই। আর তুই যার আশায় বসে আছিস বা যার কথা ভেবে নিজেকে এখনো একা করে রেখেছিস, সে নিতান্ত একটা জঘন্য মানুষ। ওকে ভুলে গিয়ে উদিতকে গ্রহণ কর। উদিতই তোর জন্য পারফেক্ট। মাইশা রাগে নিজের মুখটা অন্যদিকে করল। ওয়াহিদ বলল, উদিত, আমার মনে হয় আমাদের এখন শপিংয়ের বিষয়টা দেখা উচিত। টুকিটাকি আয়োজন তো করাই যায়। উদিত বিছানার পাশ থেকে উঠে ওয়াহিদের কাছে মুচকি হেসে বলল, ঠিক বলেছিস, তাহলে আমরা ছেলেরা যাই। ওরা না হয় মায়েশার কাছে থাকুক। আর শোন, মায়েশাকে খাইয়ে দিস, আর তোরাও কিছু খেয়ে নিস। নিচে সব খাবার রেডি করা আছে।
যাওয়ার আগে তাইজিন ওদের আটকে বলল, মাইশাকে কি খুলে দেওয়া যায় না উদিত? এখন তো ভাবনা, আনাইশা, লিপিকা আছে। উদিত ঘাড় বাঁকা করে ভয়ঙ্করভাবে তাইজিনের দিকে তাকালো। তাইজিন একসাথে 2-3টা ঢোক গিলল। উদিতকে সত্যি ভয়ঙ্কর লাগছে, ভীষণ ভয়ঙ্কর। একটু পর আবার নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে তাকালো মাইশার দিকে, বলল, বিশ্বাস করে ছেড়ে যাচ্ছি, কোথাও যাস না, তোরা কিন্তু খেয়াল রাখিস। মাইশা অন্য পাশে তাকিয়ে আছে, কিছু বলছে না। ভাবনা, লিপিকা আর আনাইসা মাথা নাড়ালো। উদিত মাইশার কাছে গিয়ে মাইশার হাতের শিকল খুলে দিল। পায়ের শিকলে হাত দিতে যাবে তার আগে কিছু একটা ভেবে আটকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, শুধু হাতটা খোলা থাক, পা দুটো বন্ধ থাকুক। আনাইসা বলল, তুই কি আমাদের বিশ্বাস করিস না উদিত? উদিত বলল, বিশ্বাস অবশ্যই করি, কিন্তু কি বলতো, তোরা তো শুধু আমার ফ্রেন্ড না, মাইশারও ফ্রেন্ড, তাই ঠিক ভরসা করতে পারছি না। আসি। কি রে তাইজিন, ওয়াদি, কি দেখিস, যাবে না? তাইজিন আর ওয়াহিদ এতক্ষণে বেশ অবাক হয়ে শুধু উদিতকে দেখছিল। এতটা বদল একটা মানুষের মধ্যে কিভাবে হয়? এই রকম কি চেনা মানুষগুলোর মধ্যে অচেনা রূপ লুকিয়ে থাকে? সবারটা কি এতটাই ভয়ঙ্কর হয়? উদিত এগিয়ে যেতেই তাইজিন আর ওয়াহিদ ওর পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে ভাবনা আনাইসা আর লিপিকাকে কিছু একটা ইশারা করলো। মাইশার চোখে সেটা পড়ল। বুঝলো তার ফ্রেন্ডরা তাকে বাঁচাতে নিশ্চয়ই কোনো বুদ্ধি করে এসেছে। উদিত বের হতেই আনাইসা দৌড়ে গেল বারান্দায়। ওদের গাড়ি বের হতে দেখে আনাইসা ঘরে এসে ওদেরকে বলল, চলে গেছে, এখন বল। ভাবনা মাইশাকে জড়িয়ে ধরল, বলল, আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তোকে ওইভাবে নিয়ে আসায়, আর যখন উদিতের ব্যাপারে জানলাম তখন ভয়টা আরো বেড়ে গেল। বাধ্য হয়ে আমাদের এই নাটকটা করতে হচ্ছে। প্লিজ দোস্ত, রাগ করিস না। মাইশা ভাবনাকে ছাড়িয়ে জিজ্ঞাসা করলো, তোরা এইখানে কেন আসলি বলতো? উদিত সত্যি ভীষণ ভয়ানক, ওর মাথায় সমস্যা আছে, ও মানসিকভাবে অসুস্থ। আমি বুঝতে পারছি তোরা আমাকে সাহায্য করতে এসেছিস, কিন্তু এতে তো তোদের রিস্ক আছে। আর আনাইশা, তোর তো নতুন শ্বশুর বাড়ি, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে কে কি ভাবে? আনাইসা মুচকি হেসে মাইশার পাশে বসে বলল, আমার বিপদে তুই আমার পাশে ছিলি, আর তোর বিপদে আমি তোর পাশে থাকবো না? বাকি রইল শ্বশুরবাড়ির কথা। আমি সীমান্তকে সব বলেছি, আর শ্বশুরবাড়ির কাউকে বলার প্রয়োজন নেই। বাকিটা পরে বলবো। আপাতত আমাদের এখানে থেকে পালাতে হবে। মাইশা বলল, কিন্তু কিভাবে? আর তোরা আমি এখানে আছি জানলি কিভাবে? লিপিকা বলল, এটা আবার আরেকটা মিস্ট্রি, বুঝলি মাইশু? একটা অচেনা নাম্বার থেকে ভাবনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। আমরা যখন চিন্তা করছিলাম কি করব না, ঠিক সেই সময় মেসেজটা আসে। তোকে কোথায় নিয়ে গেছে আর কিভাবে নিয়ে গেছে, কোন রাস্তা দিয়ে নিয়ে গেছে, এমনকি উদিতের আসল পরিচয় সব কিছু ছিল ওইখানে। আমরা পরে ফোন দিই অবশ্য ওই নাম্বারে, কিন্তু ফোন বন্ধ বলে। আর সব থেকে অবাক করার বিষয় হলো মেসেজ এসেছিল একটা, সেখানেই লেখা যে মাইশাকে যে করে হোক বাঁচাতে হবে, ওকে উদিতের থেকে রক্ষা করা দায়িত্ব আমাদের সবার। মাইশা অবাক হয়ে বলল, কি বলছিস? দেখা তো আমাকে মেসেজটা। মাইশা ভাবনার কাছে ফোনটা নিয়ে সবটা মিলিয়ে দেখলো। লিপিকা যা বলছে সব সত্যি। লিপিকা বলল, আমরা উদিতের মা বাবাকে ফোন দিয়েছি, কিন্তু ওনারা বললো উদিত না চাইলে ওকে কোনোভাবেই কোথাও নেওয়া সম্ভব না। ওনারা বলেছেন যে করে হোক উদিতকে ঘুম পাড়িয়ে দিতে। ধীরে ধীরে এখন ওর অসুখটা বাড়ছে, জলদি ট্রিটমেন্ট না করার অবস্থা আরও খারাপ হবে, তাই আজকে রাতের মধ্যেই যা সাহায্য করার করবে। মাইশা বলল, কিন্তু কিভাবে? উদিত কি তোদের বিশ্বাস করবে? সেই সময় দরজার কাছ থেকে আওয়াজ আসলো। কিসের কথা হচ্ছে? উদিতের গলা পেতে সবাই চমকে গেল, চুপ করে দাঁড়িয়ে গেল। উদিত কি সবটা শুনে নিয়েছে? ভাবনা ভয় ভয়ে জিজ্ঞাসা করলো, উদিত, তুই চলে আসলি? উদিত, তাইজিন আর ওয়াহিদ ঘরে ঢুকতে ঢুকতে জবাব দিল, হ্যাঁ, ভাবলাম মাইশার পছন্দ মতো একটা বিয়ের শাড়ি অর্ডার করে নিব, কিন্তু তোরা কিসের কথা বললি? সবাই চুপ করে একে অপরের দিকে তাকাতেই মাইশা ব্যাপারটা সামাল দিতে বলল, তুই আমার পা বেঁধে রেখেছিস যে, ওইটাই বলছিল যে উদিত আমাদের বিশ্বাস করে না, এটাই আর কি। উদিত মাইশার কাছে ভ্রু কুঁচকে এগিয়ে গেল। মাইশার কাছে ঘেঁষে বসতে মাইশা সরে যাবে তার আগেই উদিত মাইশার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। মাইশার ইচ্ছে করছে উদিতকে ঠেলে দূরে সরিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার,
কিন্তু সেটা সম্ভব না। উদিতকে বিশ্বাস করাতে হবে যে মাইশা পালাবে না। মাইশা সব মেনে নিয়েছে। মাইশাকে এইভাবে জোর করে নিজের কাছে টানতে দেখে ভাবনার ভীষণ রাগ হলো। মন চাইল উদিতের কাছ থেকে ওকে নিয়ে আসতে, কিন্তু ওর হাত পা বাঁধা। কি ব্যাপার বলতো, এত শান্ত হলে কিভাবে? ভাবনা, লিপিকা, আনাইসে তো ভালোই বুঝতে পারছে দেখি। মাইশা মুখে জোরে হাসি টানার চেষ্টা করে বলল, আসলে কি বলতো, আমি বুঝেছি মরিচিকার পেছনে ছুটার বদলে আমার বাস্তবে ফিরে নিজের জীবনটাকে এগিয়ে নেওয়া উচিত। উদিত হাসলো, নিজের ফোন বের করতে করতে বলল, খুব ভালো, এইবার তোর বুদ্ধি হয়েছে। নে, এবার পছন্দ মতো একটা শাড়ি সিলেক্ট কর তো। মাইশার ইচ্ছে নেই এই সব কিছু করার, কিন্তু উদিতকে আপাতত সামলানোর জন্য যে কোনো একটা শাড়ি সিলেক্ট করলো। উদিত সেটা অর্ডার করলো। তারপর ওয়াহিদ আর তাইজিনের কাছে গিয়ে নিজের জন্য একটা পাঞ্জাবি সিলেক্ট করলো মাইশার শাড়ির রঙের সাথে ম্যাচ করে। এইসব কোনোটাতেই তাদের কারো সায় নেই, কিন্তু কিছু করার নেই বলে সবাই হাসি মুখে সাহায্য করছে উদিতকে। বিয়ের আগে শরবত দিচ্ছিস যে, কি ভাবছিস আমি নার্ভাস? ভাবনার হাতে শরবত দেখে উক্ত কথাটি বলল উদিত। ভাবনা ঘাবড়ে গেল। উদিতকে ঘুমের ওষুধ খাওয়ার দায়িত্ব ওকেই দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে কাজে চলে আসবে। যা করার এখনই করতে হবে, নইলে বিয়ের সময় হয়ে গেলে উদিতকে আর আটকানো যাবে না। সবাইকে দিলাম তো, তাই তোর জন্য নিয়ে আসলাম, খেয়ে নে, ভালো লাগবে। তোরও তো কম ধকল যায়নি সকাল থেকে। উদিত একটু ভেবে মুচকি হেসে শরবতটা নিল আর এক চুমুকে পুরোটা সাবার করে দিল। ভাবনা পারছে না মনে মনে লে পাগলুলে ডান্স করছে। ভাবনাকে শরবত হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উদিত ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, দাঁড়িয়ে আছিস যে, যা রেডি হ। আর মাইশাকে? বাকিটা বলার আগেই উদিতের চোখগুলো টিমটিম করতে লাগলো, অর্থাৎ ওর ঘুম চলে এসেছে। ভাবনাকে কিছু বলার আগেই সে সোফায় লুটিয়ে পড়ল। ভাবনা ইয়াহু বলে দ্রুত মাইশা আর বাকি সবার কাছে গেল। কাজ হয়ে গেছে, জলদি বের হ। মাইশা আর বাকিরা সাথে সাথে তল্পা নিয়ে নিচে নামতে লাগলো। মাইশাকে যেহেতু শাড়ি পরাতে হবে, তাই উদিত নিজেই ওর পায়ের শিকলটা খুলে দিয়েছিল। সেই জন্য মাইশারও পালাতে অসুবিধা হয়নি। ওরা নিচে নেমেই দেখলো উদিত শুয়ে আছে। ধীর পায়ে সেইখান থেকে বেরিয়ে মেইন গেটের কাছে চলে গেল। সেইখানে অপেক্ষা করছিল উদিতের মা, বাবা আর পাগলাগারুদের কিছু লোকজন, যারা উদিতকে হাসপাতালে নিতে এসেছে। মাইশা সহ বাকি সবাইকে দৌড়ে বের হতে দেখে উদিতের বাবা জিজ্ঞাসা করলো, তোমরাই ওরা না যারা ফোন দিয়েছে? সবাই একসাথে মাথা নাড়ালো। উদিতের মা বলল, জলদি দরজা খুলো, উদিত যদি জেগে যায়। তাইজিন বেশ গর্ব করে বলল, চিন্তা করবেন না আন্টি, আমি নিজে দোকানে গিয়ে উদিতের জন্য হাইপায়ারের ওষুধ এনেছি, কিছু হবে না, আপনারা ধীরে সুস্থে আসুন। ওয়াহিদ দরজা খুলতেই সবাই একসাথে উদিতের বাসায় ঢুকে গেল, কিন্তু দরজার কাছে যেতেই লোকগুলো আটকে গেল। মাইশা আর ওর বন্ধুরা সব মেন গেটের কাছে থাকায় বুঝলো না ওদের আটকে যাওয়ার কারণ। ওরা দেখতে যাবে তার আগেই হাতে গান নিয়ে উদিত দরজা দিয়ে বের হলো। ওয়াহিদ পিছিয়ে গেল সাথে সাথে। লিপিকা আর আনাইসা মাথায় হাত দিল। তাইজিনকে গুতা দিয়ে জিজ্ঞাসা করলো, ঘুমের ঔষধ এনেছিলি তো? তাইজিন ভয়ে ভয়ে জবাব দিল, নিঃসন্দেহে ওইটা ঘুমের ওষুধ ছিল। মাইশার কিছু মনে হতেই ও জিজ্ঞাসা করলো, এক্সপায়ার ডেট দেখেছিলি তো? তাইজিন জিহব্বায় কামড় দিল। ওইটা দেখতে ভুলে গেছি। ওয়াহিদ তাইজিনের মাথায় হালকা বাড়ি দিয়ে বলল, তোর মতন ফ্রেন্ড থাকতে আর শত্রুর দরকার নাই রে। তাইজিনের গর্বে ফুলে ওঠা বুকটা নিমিষেই চুপসে গেল। সেই সময় শোনা গেল উদিতের হুঙ্কার, মাইশা, তুই আমাকে এভাবে ঠকালি? আমি তো তোকে ভালোবেসেছি বল, আর তুই আমাকে আমার সো কল্ড মা বাবার সাথে মিলে পাগলা গারোতে পাঠাতে চাইলি? এতটা নিষ্ঠুর তুই? আর তোদের তো আমি বন্ধু ভেবেছি, তোরা কিভাবে এমনটা করতে পারলি? আনাইসা আমতা আমতা করতে করতে বলল, উদিত শোন দেখ। উদিত গানটা নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, আর কোনো কিছু দেখার বা শোনার নেই, আমি বুঝেছি তোদের উপর ভরসা করাই আমার ঠিক হয়নি। মাইশা, আয় তুই, আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। উদিত মাইশার দিকে এগোতে নিলেই মাইশা 2 পা পিছিয়ে যায়। উদিত মাইশা থেকে নিজের দূরত্ব মেটানোর আগেই উদিতের মা বাবা
পাগলাগারদ থেকে আসা লোকজনকে কিছু একটা ইশারা করে। দ্রুত ওনারা লাঠি নিয়ে উদিতের কাছে এসে উদিতের হাতে বাড়ি দেয়। উদিতের হাত থেকে গানটা ছিটকে অন্য জায়গায় পড়ে যায় আর উদিত হাত ধরে বসে পড়ে। উদিতের মা ছেলের একটু কাছে এসে বলে, তোকে তোর মতন ছেড়ে না দিয়ে আগেই যদি আমরা তোর চিকিৎসা করাতাম তাহলে হয়তো একটা নিরীহ মেয়েকে তোর বন্দি হয়ে থাকতে হতো না। উদিতের বাবা বললেন, তোকে আমরা আগেও নিয়ে যেতে চেয়েছি, কিন্তু তুই আমাদেরকে ভয় দেখিয়েছিস তুই নিজেকে শেষ করে দিবি, তাই আর এগোনোর সাহস পাইনি। কিন্তু কান্না, আজকে তোকে যেতেই হবে। সুস্থ হয়ে তুই আবার আমাদের মাঝে ফিরে আসিস। উদিত ভয় পাওয়ার বদলে হুহা করে হেসে উঠল। নিজের পেছনে লুকিয়ে রাখা একটা চাকু বের করতে করতে বলল, আমাকে তোমরা তোমাদের মন মতো ছেড়ে দিয়েছো, এখন হুট করে এসে নিজেদের অধিকার ফলাতে পারো না। আমি মাইশাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। এখন হয়তো ও রাগ হবে, কিন্তু কিছুদিন পর আমার ভালোবাসায় মুগ্ধ হয়ে ওর সব রাগ অভিমান ভুলে যাবে, আমি নিশ্চিত। উদিত উঠে মাইশার দিকে এগিয়ে যাবে তার আগে লোকগুলো উদিতের পেছনে বেশ জোরে আঘাত করলো। উদিতের হাত থেকে চাকুটাও পড়ে গেল, কিন্তু এইবার লোকগুলো থামলো না, অনবরত মারতেই থাকলো উদিতকে। উদিত এক হাত বাড়িয়ে মাইশাকে উদ্দেশ্য করে বলল, আমি সব আঘাত সয়ে নিতে পারবো মাইশা, শুধু তুই আমাকে ছেড়ে যাস না, আমি তোকে খুব ভালোবাসি। মাইশার মন চাইলো ছুটে গিয়ে উদিতকে ধরতে আর লোকগুলোর থেকে বাঁচাতে, কিন্তু পরক্ষণে বুঝলো উদিতকে নিয়ে যাওয়ার জন্য ওকে কাবু করা জরুরি। উদিতের মা স্বামীর হাত চেপে ধরে বললেন, ওদের এইবার থামতে বলো, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে ধরে অশ্রু ত্যাগ করলেন উদিতের বাবা। মাইশার বন্ধু মহলেরও ভীষণ কষ্ট হচ্ছে এই দৃশ্য দেখতে। লিপিকা আর আনাইসা তো চোখ খিচে বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। ওয়াহিদ আর তাইজিনও অনেক কষ্টে নিজেদের সামলে রেখেছে, ভাবনা মাইশাকে ধরে রেখেছে। কিন্তু যখন উদিতের মাইশার দিকে তাক করে রাখা হাতটা নেমে মাটি ছুঁলো, তখন আর নিজেকে আটকে রাখতে পারল না মাইশা। ছুটে গিয়ে উদিতের দুই হাত ধরল। লোকগুলো থেমে গেল সাথে সাথে। মাইশা উদিতকে ধরেছে দেখে ওই বেদনাদায়ক অবস্থায়ও উদিত হাসলো। মাইশার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার ভালোবাসাকে তুইও ভালোবাসিস তাই না মাইশু? মাইশা কাঁদছে। উদিত যখন ওকে ধরে আনে তখনও ওর এতটা কষ্ট হয়নি যতটা এখন হচ্ছে। মাইশাকে কাঁদতে দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না ভাবনা, লিপিকা, আনাইসা। মুখ চেপে তারাও কাঁদতে থাকলো। কষ্ট হবে না কেন? তারা কি কোনোদিনও ভেবেছিল তাদের প্রিয় বন্ধুকে তাদের সামনেই এইভাবে মার খেতে হবে? 3 বছর ধরে ওরা একে অপরকে প্রোটেক্ট করেছে, কিন্তু আজকে সেই প্রিয় বন্ধুকে নিজেদের সামনেই কষ্ট পেতে দেখেও কিছু করতে পারছে না তারা। মাইশা উদিতের কথায় জবাব না দিয়ে বলল, তুই সুস্থ হয়ে যাবি উদিত, তোর এই গভীর ভালোবাসা অপাত্রে দান করিস না, তোর জন্য ঠিক কেউ না কেউ আছে। উদিত কোনো রকমে বলল, আমার শুধু তোকে চাই, আমি তোর জন্য সুস্থ হয়ে আসব, ততদিন অপেক্ষা করবি তো? মাইশা শুধু কাঁদছে। মিথ্যা প্রতিশ্রুতি কিভাবে দিবে এই মানুষটাকে যে তাকে এতটা ভেঙে চুরে ভালোবাসে? উদিতকে লোকগুলো তুলে নিয়ে গেল। পুরোটা রাস্তা যাওয়ার সময় উদিত শুধু নিষ্পলকভাবে মাইশার দিকেই তাকিয়েছিল। মনে মনে হয়তো ভাবছিল তার ভালোবাসাকে সে জয় করবে একদিন। উদিত যাওয়ার আগে সবাইকে বলল, তোরা সবাই মাইশোকে দেখে রাখিস, আমি আসব, ওকে নিয়ে যেতে আমি আসব। তুই আমার জন্য অপেক্ষা করিস মাইশো, এত বছর আমি অপেক্ষা করেছি আর এখন তুই অপেক্ষা করবি তো? মাইশা উত্তর দিল না। উদিতের যাওয়ার দিকে তাকিয়ে বলল, তোর জীবনে খুব ভালো কিছু হবে উদিত, তুই কেবল সুস্থ হয়ে আয় একবার, আমি তোকে আমায় ভুলিয়ে দিব, কথা দিচ্ছি। মাইশা বাসায় ফিরতে না ফিরতেই ভাবনার মা বাবা ওকে ঘিরে ধরে আদর করতে করতে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, যেমন ও ঠিক আছে কিনা, উদিত ওকে কোনো আঘাত করেছে কিনা, ওর কোনো ব্যথা লেগেছে কিনা, উদিত ওর ওপর কোনো নির্যাতন করেছে কিনা। এইসব মাইশা প্রশ্নের উত্তর দেওয়ার আগে হাজারটা প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে আবার। ভাবনা সৃজনের কাঁধে হাতের কনুই দিয়ে রেখে শুধু দেখছে ওদের কাণ্ডকীর্তি। ঠিক আছে, মাইশাকে ধরে নিয়ে গেছে তাই ওকে আদর করছে,
কিন্তু ভাবনাকেও তো দেখা উচিত। ও তো গিয়েছিল মাইশাকে বাঁচাতে, ওরও তো জীবনে একটু হলেও রিস্ক আছে। আমারও তো একটু খোঁজ নিতে পারো। ভাবনার মা মুখ ভেঙচি দিয়ে আবার মাইশার হাত পা দেখতে লাগলো, কোথাও আঘাত লেগেছে কিনা। সৃজনী আর পারল না নিজের হাসি আটকাতে। নিজের বাড়িতে ভাবনাকে এতটা অপমান প্রায়ই করা হয়, তবে আজকের অপমানটা একটু বেশিই ছিল। নিজের যেচে যেচে আদর চাইতে গিয়ে অপমান। ভাবনা সৃজনীর মাথায় টোকা দিয়ে বলল, হাসছিস কেন? ঘরশত্রু বিভীষণ। সৃজনী মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, মারছো কেন? আমি কি করলাম? শুধুই তো হাসলাম। ভাবনা রাগে গজগজ করতে করতে বলল, হাসবি কেন তুই? তোর উচিত আমার দুঃখে দুঃখ পাওয়া। বেয়াদব, সহবত জানে না কিছু। শ্বশুরবাড়ি গিয়ে 2 দিনও টিকতে পারবি না দেখিস। ভাবনা চলে গেল। এইসব বলতে বলতে সৃজনী ক্যাবলা কান্তের মতন সেই দিকেই তাকিয়ে রইল। আশ্চর্য, সে কি এমন করলো যে ভাবনা আপু রাগ করতে করতে একেবারে শ্বশুরবাড়ির পর্যন্ত চলে গেল? মামুনিও তাকে এইভাবে কোনোদিনও বলেনি, এমনকি আপুও বলেনি। আশ্চর্য তো। মামুনি, এইবার ছাড়ো, আমি ঠিক আছি তো। আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। ভাবনার মা মেয়েকে ছাড়তে চাইলেন না। ভাবনার বাবা বললেন, তুমি গিয়ে মেয়েটার জন্য খাবার রেডি করো, ও ফ্রেশ হয়ে আসুক, তখন না হয় কথা হবে। ভাবনার মা এইবার মেয়েকে ছাড়লেন। মাইশা ছাড়া পেতেই এক প্রকার দৌড়ে নিজের ঘরে চলে গেল। সত্যি বলতে অতিরিক্ত শাসন যেমন ভালো না, অতিরিক্ত আদরও তেমন ভালো না, বদহজম হয়ে যায়। মাইশা ঘরে ঢুকেছে দেখে ভাবনা মাইশার পিছু পিছু ওর সাথে চলে আসলো। কিরে, তুই এইখানে? মেজাজ ভালো না, বিরক্ত করিস না। ভাবনা দেওয়ালে হেলান দিয়ে চোখ ছোট ছোট করে বলল, কেন এত আদর পেলি তাও তোর মেজাজ ভালো হয়নি? মাইশা বিছানায় বসতে বসতে বলল, অতিরিক্ত ভালোবাসা ভালো না রে, বদহজম হয়ে যাবে। যে কোনো মুহূর্তে বমিও হতে পারে। ভালো হবে তুই ফাতরা ছেলেদের মতন দাঁড়িয়ে না থেকে ঘরে যা। ভাবনা যদিও যেত, কিন্তু মাইশা ওকে ফাতরা বলল দেখে দাঁড়িয়ে গেল। বলল, তোর কোন দিক থেকে আমাকে ফাতরা মনে হয়? মাইশা চোখ রাঙিয়ে বলল, যাবি নাকি তোর ওপর বমি করব? ভাবনাকে আর দেখে কে, অমনি দৌড় এসেছিল মাইশাকে জ্বালাতে, আর উল্টো নিজেই বোকা বনে দৌড় দিল। মাইশা ভাবনা যেতেই হাসতে লাগলো। তারপর চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসেই নিজের ফোনটা চেক করতে লাগলো। ভাগ্যিস সেদিন ফোন নিতে ভুলে গিয়েছিল, নইলে উদিতের যা রাগ দেখলো, অতিরিক্ত রেগে না মাইশার ফোনটাই ভেঙে দেয়। ফোন চেক করতেই দেখলো কিছু আননোন নম্বরে অনেকগুলো কল। আশ্চর্য, এতবার কল দিয়েছে অথচ দেখেনি যে নম্বরটা সঠিক কিনা। মাইশা যাদের চিনে তাদের সবার নম্বরই সেভ আছে, তাহলে নিশ্চয়ই এটা অচেনা কারোর নাম্বার। মাইশা ব্যাপারটা বেশি তোয়াক্কা না করে খেতে চলে গেল। উদিতকে নিয়ে যেতেই দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দেয় আনাইসা। তার শাশুড়ি তো বলেই দিয়েছিল তাকে রাত 8টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। এখন 7:30 বাজে। অবশ্য কাছে চলেই এসেছে। ভাগ্যিস গাড়িটা নিয়ে গিয়েছিল, নইলে বিপদে পড়লে সব কিছুই কম কম পাওয়া যায়। প্রায় এমন হয় আনাইসার সাথে। গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতে আনাইসা দ্রুত দরজা খুলে প্রায় দৌড়েই বাড়ির ভেতর ঢুকে যায়। 3 পিস পরা ছিল বলে খুব তাড়াতাড়ি ঘরে ঢুকতে পেরেছে। সবার আগে নিজের ঘরে চলে গেল। যেহেতু সম্মুখে আগে সীমান্তের ঘর, তাই ঘরে এসে দেখলো সীমান্ত ল্যাপটপ নিয়ে কাজ করছে। আনাইসা কিছু বলবে তার আগেই আনাইসাকে ঘরে ঢুকতে দেখে ওর কাছে এগিয়ে যায় সীমান্ত। বলে, আপনি ঠিক আছেন? সব সমস্যা মিটেছে আপনার? আনাইসা একেই তো দৌড়ে এসেছে, তার উপর সিঁড়ি বেয়ে এসেছে। সব মিলিয়ে হাঁপানি রোগীর মতন তার হাঁপানোটা স্বাভাবিক। আনাইসাকে জোরে জোরে শ্বাস নিতে দেখে সীমান্ত কোনো প্রশ্ন করল না, ওকে সোফায় বসিয়ে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে পানি খেতে বলল আনাইসাকে। আনাইসাও ঢক ঢক করে 1 গ্লাস পানি এক নিমেষেই শেষ করে দিল। সীমান্ত পানির গ্লাসটা রেখে আনাইসা থেকে সামান্য দূরত্ব বজায় রেখে ওর পাশে বসলো। আনাইসা বলল, সব কিছু সমাধান হয়ে গেছে, মাইসাও সেফ আছে, আর উদিতকেও আমরা রিহাবে পাঠিয়েছি। সীমান্তকে যেহেতু আনাইসা সবটা আগেই বলেছিল, তাই সীমান্ত বুঝে গেল সব। বলল, আপনারা আগে বুঝতে পারেননি যে উদিত এমন? আনাইসা মাথা নাড়িয়ে না বলল, ও তো ওষুধ খেয়ে নিজের রাগ কন্ট্রোলে রাখতো। গতকাল ওষুধ খাইনি, তাই আর নিজেকে সামলাতে পারিনি। আমি তো শুধু এইটা ভাবছিলাম যে নিজের চোখে নিজের ফ্রেন্ডকে এইভাবে কষ্ট পেতে দেখবো, এইটা আমাদের কখনোই কল্পনায় ছিল না। সীমান্ত হালকা হাসলো, বলল,
আপনাদের বন্ধুত্ব ভীষণ গভীর, তাই না? আনাইসাও মুচকি হেসে বলল, আমাদের মতন বন্ধুত্ব এই যুগে খুঁজে পাওয়া মুশকিল। আপনি কখন এসেছেন? সীমান্ত সোফায় হেলান দিয়ে বলল, কিছুক্ষণ আগে ফ্রেশও নিলাম, ভাবলাম আপনি আসলে একসাথে খাবার খাওয়া যাবে। আনাইসা সোফা থেকে উঠে দাঁড়ালো, খানিকটা বিচলিত কণ্ঠে বলল, তার মানে আপনি এই অফিস থেকে এসে এখনও খাননি? কি বলছেন? দাঁড়ান, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আপনাকে খেতে দিচ্ছি। আনাইসার ব্যস্ততা দেখে মনে অনেকটা শান্তি পেল সীমান্ত। মেয়েটা অনেকটাই তাকে ভরসা করতে শুরু করেছে হয়তো। আনাইসা যাবে তার আগে সীমান্ত ওকে আটকে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি ভালো মতন পড়াশোনা করতে চান, আমি জানি। আপনি প্রতিষ্ঠিত হতে চান, আমি সেটাও জানি। কিন্তু আপনি কি এটা মনে করেন যে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কোনো কথা থাকতে পারে না? আপনি কি মনে করেন যে স্বামী স্ত্রী দুজনে দুটো আলাদা সত্তা, আলাদা মানুষ? কেউ কারো উপর দখলদারি করতে পারে না? বিয়ে মানে কি শুধু দৈহিক চাহিদা মেটানো? আনাইসা মুচকি হাসলো, পিছু ফিরে বলল, আমার মতে স্বামী স্ত্রী দুটো আলাদা মানুষ। দুটো আলাদা সত্তা হলেও আল্লাহ সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, যাতে তারা একে অপরের মানসিক শান্তি হতে পারে, যাতে তারা বিপদের সময় একে অপরের ভরসা হতে পারে, একে অপরের সাথে থাকতে পারে, পাশে থাকতে পারে। আমার মতে এতে কখনোই কারো স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না। যদি একে অপরকে বোঝা যায় তবে এই সংসার ভীষণ সুখের হয়। আর স্বামী স্ত্রী একত্রে সুখে থাকলেই না তারা তৈরি করতে পারবে একটি সুখী পরিবার, তাই না? সীমান্ত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আনাইসার দিকে তাকিয়ে বলল, ঠিক এইরকম মনোভাবের কাউকে পাবো বলেই এতদিন বিয়ে করিনি। আমার চয়েস ভুল হয় না, সেটা আপনি আবারও প্রমাণ করে দিলেন। ইস, যদি মা বাবা বুঝতো কথাটা। আনাইসা সীমান্তর দিকে তাকালো। ছেলেটার মনে এক আকাশ পরিমাণ আফসোস। সন্তান সত্যিই একটা মুক্ত জীবন চায়, কিন্তু সেই জীবনে মা বাবা থাকবে না এমনটা কোনো সন্তানই চায় না। সীমান্তকে দেখে বুঝতে পারল আনাইসা কেন সীমান্তের বড় বোন ওকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য এত তোড়জোড় করেছে। আনাইসাকে না পেলে কি সীমান্ত অন্য কাউকে বিয়ে করত? সে কি পারত আনাইসার মতো ভাবতে? নাকি সেও খুশি হতো এইরকম স্বাধীন জীবন পেয়ে? আপনি ফ্রেশ হয়ে আসুন, যান, আমার ভীষণ খিদে পেয়েছে। আনাইসা চলে গেল ফ্রেশ হতে। মাইশা ঘরে ঢুকতেই আওয়াজ পেল ফোন বাজছে। সে নিশ্চিত ওই আননোন নাম্বারটাই কল করেছে। সত্যি যদি তাই হয় তাহলে কতগুলো কথা শুনিয়ে দেবে সে, কিন্তু তার আগে নিশ্চিত হতে হবে সত্যি অচেনা কেউ কিনা। মাইশা গিয়ে ফোন ধরে সোজাসুজি সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কে? ওই পাশ থেকে শুধু ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ আসলো। মাইশা বিরক্তের সুরে আবারও জিজ্ঞাসা করলো, কে? এইবার অপর পাশে মানুষটা উত্তর দিল, আমি ইরশাদ। তুমি ঠিক আছো মাইশা? ঈশাদ নাম শুনতেই চমকে উঠল মাইশা। ঈশাদ ওকে এতবার ফোন দিয়েছে, কিন্তু কেন? আর হুট করে ওরই বা খোঁজ নিচ্ছে কেন? আপনি আমার খোঁজ নিচ্ছেন হঠাৎ? ঈশাদ কিছু বলল না, বিচলিত কণ্ঠে আবার জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? কেউ তোমার কোনো ক্ষতি করেনি তো? মাইশা আস্তে করে বলল, ঠিক আছি। এরপর আর কথা হলো না। দুজনেরই মাঝে নীরবতা কাটিয়ে মাইশা যখন ফোন রাখতে যাবে তখনই ওই পাশ থেকে ঈশাদ বলল, আগামীকাল তোমাকে নিতে আসছি, ব্যাগ রেডি রেখো। মাইশাকে কিছু বলতে না দিয়ে দ্রুত ফোন কাটলো ঈশাদ। মাইশা স্তব্ধ। ঈশাদ কি নিজের মধ্যে নেই নাকি? এসব কি বলছে? আর ওকে নিয়েই বা কেন যাবে? নিতে গেলেও ওর মামনি বাবাই তো যেতে দিবে না। কি করতে চাইছে কি ঈশাদ? এ আবার কোন নাটক শুরু হলো? সব রেডি করে ফেলেছেন এইখানে, নিচে গিয়ে খেলে হতো না? সীমান্ত প্লেটে ভাত বাড়তে বাড়তে জবাব দিল, দরকার কি? আমরা কেবল দুটো মানুষ, নিচে যাব আবার। ব্যাপারটা ভালো লাগবে না, আমার নিজেরই বিরক্ত লাগে। আপনি বসুন খেতে। আনাইসা কিছু একটা ভাবলো, তারপর নিজের চুল বেঁধে রাখা গামছাটা খুলে বারান্দায় শুকিয়ে এসে দৌড়ে দরজার কাছে গিয়ে বলল, আমি আসছি, আপনি বিজলি আপাকে বলুন আরেকটা প্লেটে অ্যারেঞ্জ করতে এখানে। সীমান্ত হাঁ করে তাকিয়ে রইল। আনাইসাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ও চলে গেল। অজ্ঞতা নিজের স্ত্রীর কথা শোনার জন্য বিজলিকে বলল আর একটা প্লেট আনতে। আনাইসা গিয়েছে সিনহার ঘরে। বেশি একটা কথা হয়নি তার এই ছোট্ট ননদিনীর সাথে, কিন্তু অল্প মিশেই বুঝেছে মেয়েটা যথেষ্ট মিশুক। তাই বুকে একজোর সাহস নিয়ে দরজায় টোকা দিল আনাইসা। দরজা খোলাই ছিল। সিনহা ঘরে আসতে বলল, কিন্তু কে এসেছে সেটা সে দেখেনি।
শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল সে। যখন দেখলো আনাইসাকে তখন উঠে বসলো আর মুচকি হেসে জিজ্ঞাসা করলো, কিছু বলবে ভাবি? আনাইসা এমনি কিছু ব্যবহার আশা করছিল মেয়েটির থেকে। বলল, তুমি ডিনার করেছো? সিনহা কিছুক্ষণ চুপ থাকলো। আনাইসার দিকে তাকিয়ে হালকা ম্লান হেসে বলল, এই বাড়িতে শুধু সবাই 8টার মধ্যে বাড়িতে এসেছে কিনা সেটা দেখা হয়, কে কখন খেলো কি খেলো না সেসব খুব কমই দেখা হয়। যাই হোক, আমি খাইনি ভাবি, পরে খেয়ে নেব, তোমার খাওয়া করে নাও। আনাইসা হালকা হেসে বলল, আজকে আমাদের সাথে খাবে। সিনহা চমকে দাঁড়িয়ে গেল। আনাইসার সামনে এসে বলল, সত্যি? আনাইসা মাথা দোলালো। সিনহা আবার বলল, আমি প্রায় ভাইয়ার সাথে গিয়ে খাওয়া করি, কিন্তু ভাবলাম তুমি এসেছো, তোমাদের সাথে যাওয়া ঠিক হবে না, তাই ঘরে বসেই খেতে হবে ভাবছিলাম। আনাইসা একটু রাগ রাগ ভাব নিয়ে বলল, তোমার বুঝি আমাকে এমন মনে হয়? আরে খাওয়া দাওয়া হজম হয় তখন যখন সেটা সবাই মিলে একসাথে খাওয়া হয়। 2-1টা গল্প করব আবার খাবো, এটাই নিয়ম হওয়া উচিত বলে আমি মনে করি। নইলে আমার একদম ভালো লাগে না। তোমার ভাইকে দেখে তো মনে হয় রসকস বেশি নেই। তুমি আর আমি বরং অনেক গল্প করবো আর খাবো, চলো। সিনহা ফোন রেখে দ্রুত ভাবিকে জড়িয়ে ধরে দৌড় দিল ভাইয়ার ঘরে। আনাইসাও মুচকি হেসে ওর পিছু পিছু গেল। সিনহা এসেছে দেখে সীমান্ত খুশি হয়েছে বলে মনে হলো। এইটুকু বুঝেছে যে তার প্রিয়তমা স্ত্রী তার বোনকে ধরে এনেছে। অবশ্য আনাইসার কাছ থেকে এমনি কিছু আশা করে সে। সীমান্ত জিজ্ঞাসা করলো, তুই এখানে? সিনহা জবাব দিল, তোদের খাবারগুলোর মধ্যে রসগোল্লা অভাব পড়েছে তো, তাই ভাবি আমাকে নিয়ে এসেছে। সীমান্ত কিছু বলল না। সিনহা জিজ্ঞাসা করলো তার প্লেট কোনটা। সীমান্ত একটা প্লেটে আরও একটু বেশি ভাত বাড়তে বাড়তে বলল, তুই আসবি আগে জানতাম না, জানলে একটা প্লেটে পরিমাণের চেয়ে বেশি ভাত বাড়াতাম। যাই হোক, নে বস। সিনহা গাল ফুলালো, কোমরে হাত দিয়ে বলল, তার মানে কি বলতে চাইছিস, আমি বেশি খাই? সীমান্ত মুখ ভেঙচি দিয়ে খাওয়া শুরু করলো। আনাইসাও হেসে বসে পড়ল। সিনহা আর একটু মুখটা বেশি প্রশস্ত করে ভেঙচি দিল, তারপর নিজেও খেতে বসে গেল। খাওয়ার সময় আনাইসা আর সিনহা প্রচুর কথা বলেছে। মনে হচ্ছে তারা 1 দিন 2 দিনের নয়, অনেক দিনের পরিচিত। সীমান্তের কেন জানি রাগ হচ্ছে। হ্যাঁ, নিজের বোনের ওপর এইভাবে হিংসা বা রাগ করাটা বোকামি। সীমান্ত আগে এমন ছিল না, কিন্তু নিজের বউকে নিয়ে তার এমন ফিলিংস জন্মাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সে দেখতে সুন্দর নাই হতে পারে, কিন্তু তার অ্যাটিটিউড আছে 16 আনা। সীমান্ত খানিকটা হুঙ্কার দিয়ে বলল, খাওয়ার সময় কথা বলিস না তো, ভালো লাগে না। কেন তোর হিংসা হচ্ছে বুঝি? মুখ নেই তোর, চাইলে তুইও কথা বল। সীমান্ত বলল, ছোট বাচ্চা না আমি, হিংসা হয় না আমার। সিনহা বলল, ভালো, তাহলে চুপচাপ খা, আমাদেরকে আমাদের মতন থাকতে দে। সীমান্ত একটু জোরেই বলল, পেটু কোথাকার। সিনহা সেটা শুনে বলল, নিম পাতা কোথাকার। ওদের 2 ভাই বোনের ঝগড়া দেখে আনাইসা প্রচুর হাসছে। আনাইসার হাসি দেখে সিনহাও ফিক করে হেসে দিল। সীমান্ত নিজেকে গম্ভীর রাখতে চেয়েছিল, কিন্তু তার সামনে 2টা মানুষ যদি দাঁত বের করে এইভাবে হাসে, সে আর কিভাবে নিজেকে আটকাবে। তাই সেও বাধ্য হয়ে হাসির খোরাকে অংশ নিল। বাইরে থেকে হাসাহাসির শব্দ শুনে দরজার কাছে এসে থেমে গেলেন সীমান্তের বাবা। দরজা খোলা ছিল দেখেই সেই দিকে তাকিয়ে ওদের 3 জনকে হাসি মুখে খেতে দেখে নিজেও হাসলেন তিনি। মনে পড়ল পুরনো কথা, আগে ওরা একসাথে এইভাবে সবাই মিলে খেত যখন বাচ্চাগুলো তার ছোট ছিল। কিন্তু ধীরে ধীরে সবার ব্যস্ততা বাড়ল, যে যার মতো আসতো যেত, খাবার খেত। সবার ব্যস্ততার মাঝে সীমান্তের মা একা পড়ে গেল। তখন তিনিও নিজের মতো চলতে লাগলেন। ছেলেমেয়ের খোঁজ যে তিনি নেন না এমনটা না, কিন্তু সেটা তিনি প্রকাশ করেন না। এমনিতে ব্যালকনিতে গিয়ে বসে থাকেন, কখন কে বের হলো দেখেন, কিন্তু কোথায় গিয়েছিল, কি করেছিল সেই সব জিজ্ঞাসা করে না। ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা হয়তো এখন তাদের মতন জীবন কাটাতে চায়, তাদের মতন স্বাধীনতা চায়। আর ব্যস্ত হয়ে গেলে আবার তো তারা সেই ওদের মা বাবাকেই একাই রাখবে। কি দরকার ওদের ব্যস্ত জীবনে হস্তক্ষেপ করে ওদেরকে বিরক্ত করার। সীমান্তের বাবা ছেলে মেয়ে দুটোর মুখে হাসি দেখে আর ভিতরে ঢুকলো না, চলে গেলেন নিজের ঘরে।